ভাগ হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের হিন্দু অধ্যুষিত এলাকা কি তবে এবার মিশে যেতে পারে আবার ভারতের সঙ্গে? 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে রাজ্য প্রশাসন। বোধশালা কামাল মাওলা মসজিদের স্থানকে সরস্বতী মন্দির বলে রায় দেওয়ার পর এই ইস্যুতে বিভক্ত এখন ভারত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খণ্ড খণ্ড হচ্ছে বাংলাদেশ, টুকরো টুকরো হতে চলেছে বাংলাদেশ। 2026-এ এসে বাংলাদেশকে বিভক্ত করার জন্য তৈরি হয়ে গেছে নীল নকশা। বাংলাদেশকে টুকরো টুকরো করার জন্য তৈরি হয়েছে নীল নকশা। তো বাংলাদেশের দিকে ফিরে আসার আগে আমরা এক নজর ভারত থেকে ঘুরে আসব। তো আপনি হিন্দু অথবা মুসলমান হন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত বলে যাবেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরিপূর্ণভাবে ফলাফল ঘোষণা হওয়ার আগেই ভারতবর্ষের সেই পশ্চিমবঙ্গের মুসলিম ও মসজিদের উপরে ব্যাপক আঘাত হামলা শুরু করেছে বিজেপি নেত্রীরা। দর্শক, সর্বশেষ মুসলিমদেরকে যেখানেই পাচ্ছেন সেখানে লাঞ্ছিত, হেনস্থা, মেয়েদের হিজাব খুলে পর্যন্ত তারা এই দুষ্কর্মগুলো করিয়ে যাচ্ছেন। তাহলে এবার কি ভারতের পশ্চিমবঙ্গ সিরিয়া, ফিলিস্তিন, গাজার মতোই পরিণত হতে যাচ্ছে হিন্দু উগ্রবাদীদের কারণে? আজ ভাগ্যের পরিহাস, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিম বাংলা 2026 সালে স্বাধীন হলো বলে অনেকেই আজ উৎসব শুরু করেছে। রাজনীতির ময়দানে ধর্মীয় স্লোগানে উত্তাল পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলায় গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকারের দাবিতে মানুষ ভোট দেয়নি। পশ্চিম বাংলায় মানুষ ভোট দিয়েছে। পশ্চিম বাংলায় বসবাসকারী 30% মুসলিম জনগোষ্ঠী, যারা পশ্চিম বাংলার জন্য নাকি সবচাইতে বড় বিপদ। পশ্চিম বাংলার 70% সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা, তাদের ধর্ম, ভাষা এবং সংস্কৃতির জন্য এই 30% মানুষ বড় সড় বিপদ। একটি অভিযোগ ছিল যে পশ্চিম বাংলার যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা এই রাজ্যের জন্য বিপদ। উত্তরপ্রদেশের মোহাম্মদ আখলাক প্রথম বলি হয়েছিলেন। পরবর্তীতে ভারতবর্ষে গোরক্ষক বাহিনীর হাতে অসংখ্য নিরীহ মুসলিম দরিদ্র মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা আক্রান্ত হয়েছেন, খুন হয়েছে। উত্তরপ্রদেশে মুসলিম সম্প্রদায়ের মানুষের নামাজ পড়া, ধর্মাচরণ করার ক্ষেত্রে সরাসরি আক্রমণ নেমে এসেছে জীবন জীবিকার হাজারো প্রশ্নে। ভারতের উত্তরপ্রদেশে 168 বছরের পুরনো একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে রাজ্যটির ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের উছিলায় প্রায় 250 বছরের পুরনো এই মসজিদটি ভাঙা হয়েছে বলে জানানো হয়। গণমাধ্যম বলছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুসলিম ধর্মীয় স্থানগুলোর পদ্ধতিগতভাবে ধ্বংস করার কাজ অব্যাহত রয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের ইটানগর রাজধানী অঞ্চলে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে রাজ্য প্রশাসন। বোধশালা কামাল মাওলা মসজিদের স্থানকে সরস্বতী মন্দির বলে রায় দেওয়ার পর এই ইস্যুতে বিভক্ত এখন ভারত। এরই মধ্যে প্রাঙ্গণটিতে পূজা শুরু করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সভাপতি আদালতের এমন রায়ে হতাশ মুসলিম সম্প্রদায়। এখন সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা তাদের। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর যেন শুধু সরকারি বদলায়নি, বদলে গেছে রাজ্যের পরিবেশও। ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে উত্তেজনা, ভয়, হামলা, ভাঙচুর আর সহিংসতার খবর। মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, কলকাতা, আসানসোল, নিউ টাউন, একটির পর একটি এলাকা থেকে সামনে আসে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ। কোথাও মুসলিমদের বাড়িঘরে হামলা, কোথাও দোকানপাটে ভাঙচুর, কোথাও উঠেছে আতঙ্ক ছড়িয়ে এলাকা ছাড়তে বাধ্য করার। আজানের সুমধুর সুরকে ভারতে বলা হচ্ছে শব্দ দূষণ। পবিত্র আজানকে সহ্য করতে পারছে না ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন, কিন্তু সেই আজানকেই শব্দ দূষণের অজুহাতে রুখে দিতে মরিয়া হয়েছে ভারতের প্রশাসন। মুসলিমরা নিরাপদ নয়, সেখানে হচ্ছে অত্যাচার। আর ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে যা বলছে, যেখানে তারা মুসলিমদেরকে অত্যাচার করছে, সেই সব ভুলে গিয়ে বাংলাদেশের পেছনে লেগেছে। যেখানে ভারতের এই অবস্থা, তো বাংলাদেশে কি হচ্ছে? এবার বাংলাদেশ নিয়ে মন্তব্য দেখেন তাদের। শনিবার রাজ্য জুড়ে মহা সাড়ম্বরে পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস।
আর অন্যদিকে ঠিক এই আবহে বাংলাদেশের বুকে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে হিন্দুরা। বাংলাদেশের সনাতনীদের অভিযোগ, বাংলাদেশের সনাতনী সম্প্রদায় দীর্ঘদিন ধরে রাষ্ট্র এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রেখেছে, কিন্তু বারবার তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। হিন্দুদের ওপর নেমে এসেছে নির্বিচারে অত্যাচার। আর লাগাতার এই ধরনের ঘটনা ঘটলেও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এখনও নিচ্ছে না সে দেশের প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, শুধু মিছিল প্রতিবাদেই কিন্তু শেষ নয়। ভগবান শ্রীরামের ছবি অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার সুনির্দিষ্ট অভিযোগ এনে গাইবান্ধার পলাশবাড়ি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। মশাল মিছিলে অংশগ্রহণকারী প্রতিবাদীরা জানিয়ে দিয়েছে যে তাদের দফা এক, দাবি এক, যারা ভগবান রামচন্দ্রের অবমাননা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিক্ষোভ মঞ্চ থেকে সরকারের উদ্দেশ্যে 72 ঘন্টার সময়সীমা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের হিন্দুরা। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই প্রতিবাদ শুধু রাজধানী ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনে দেশের 64টি জেলাতে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাংলাদেশের বুকে হিন্দুদের এই এককাট্টা মনোভাব কি তবে এবার অন্য ইঙ্গিত দিচ্ছে? এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের হিন্দুদের এই আন্দোলন এবং দাবিকে কিন্তু সমর্থন করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা এবং মানবাধিকার কর্মী তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে যখন হাজার হাজার নতুন মসজিদ নির্মিত হচ্ছে, তখন একটি সনাতন ধর্মীয় কমপ্লেক্সে রামের মূর্তি বা মন্দির নির্মাণে এত আপত্তি কেন? ধর্মীয় স্বাধীনতা যদি সংখ্যাগরিষ্ঠের অধিকার হয়, তবে তা সমভাবে সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য হবে না কেন? এমনকি ওই পলাশবাড়ি এলাকায় অতীতেও হিন্দু মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরের ইতিহাস রয়েছে বলেও জানিয়েছেন তসলিমা নাসরিন। বাংলাদেশের বুকে ইসলামপন্থী মৌলবাদীদের বিরুদ্ধে হিন্দুদের এই মশাল মিছিল কি তবে আগামীর সমীকরণটাই বদলে দিতে চলেছে? হিন্দুরা একজোট হতেই প্রভাব হারানোর আশঙ্কায় ভুগছে এখন ওই কট্টরপন্থীরা। আর সে কারণেই কি তারা বাংলাদেশি হিন্দুদের উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছে, দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কিন্তু এবার আর সেই হুমকিতে দমে যাওয়ার পাত্র নয় বাংলাদেশের ওই হিন্দুরা। জানেন কি, এবার তারা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ তৈরি করার কথা বলছে। কিভাবে হবে এই প্রদেশ? তবে কি ফের একবার ভাগ হতে চলেছে বাংলাদেশ? বাংলাদেশের হিন্দু অধ্যুষিত এলাকা কি তবে এবার মিশে যেতে পারে আবার ভারতের সঙ্গে? ওই মিছিলের সমাবেশে ব্যারিস্টার শাহরিয়ার কবির থেকে শুরু করে অনেক ওই জুলাইপন্থী নেতাও ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আর শুধু তাই নয়, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকাও সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ভাবুন একবার স্পর্ধা কতটা। অথচ 1971 সালের মুক্তিযুদ্ধে এই ভারতের সামরিক, কূটনৈতিক ও মানবিক সহায়তায় সেই সমস্ত কিছু আজ ওই বাংলাদেশের মৌলবাদীরা ভুলে গেছে। তাদের কাছে এখন পাকিস্তান অনেক প্রিয় হয়ে উঠেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যখন মৌলবাদীদের বিক্ষোভের মঞ্চ থেকে ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার বা বয়কটের ডাক দেওয়া হচ্ছে, তখন সে দেশের সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয়তা এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে পুরোপুরি জড়িয়ে রয়েছে ভারত। অর্থনীতি সচল রাখতে যেখানে দিল্লির সহযোগিতা প্রয়োজন, সেখানে জনসমক্ষে তীব্র ভারত বিরোধিতার জিগির তোলা নিজেদের রাজনৈতিক ফায়দা আর অস্তিত্ব টিকিয়ে রাখা ছাড়া আর কিছুই নয়। যদিও উগ্রপন্থীদের এই হুঙ্কারে আর দমে যাচ্ছে না বাংলাদেশের সনাতনীরা। তারাও এবার সরাসরি ওই মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ তৈরি করার কথা বলছেন। শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বাংলাদেশের ঢাকা, নারায়ণগঞ্জ সহ নানান জায়গায় যখন বিক্ষোভ সমাবেশ চলছিল, তখন সেখান থেকেই এই দাবি ওঠে যে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশের হিন্দুরা কিভাবে পুজো করবে, কিভাবে ধর্মচারণ করবেন, তাতে যদি ওই উগ্রপন্থীরা বাধা দিতে আসে, তাহলে সেটার ফল ভালো হবে না বলেও জানিয়েছেন তারা। আমাদের ধর্মের বিভিন্ন কৃষ্টি কালচারে আপনারা যদি বিরক্ত হন, তাহলে কিন্তু আমাদেরকে প্রদেশ করে দিতে পারেন। আপনি যখন পছন্দই করেন না, জঙ্গিবাদ করছেন, জঙ্গিতা করার জন্য পাকিস্তানে চলে যান। ভাবুন একবার,
বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হিন্দু সনাতনীরা শুধু বিক্ষোভ দেখাচ্ছেন না, পাশাপাশি আবার হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের দাবি জানাচ্ছেন। দীর্ঘদিনের অত্যাচারের বিরুদ্ধে এবার কি তবে ঘুরে দাঁড়াচ্ছে ওই বাংলাদেশের হিন্দু সমাজ? তবে কি অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে যেতে পারে বাংলাদেশের খুলনার মতন হিন্দু অধ্যুষিত এলাকাগুলো? নওজুবিল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, হিন্দুরা যতটা নিরাপদে বাংলাদেশে আছে, মুসলমানরা ভারতের তার 10 ভাগের 1 ভাগ নিরাপত্তা পায়? সেখানে মসজিদগুলোকে তালা দেওয়া হয়। আমরা দেখেছি শুভেন্দু এই কুখ্যাত সন্ত্রাসী যখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে সেজদারত মুসল্লির মাথায় পা দেওয়া হয়েছে, গরু কোরবানি করতে দেওয়া হয় নাই, চরম নির্যাতন করা হয়েছে। তার প্রতিবাদে প্রতিশোধ নিতে যে বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করছি? কারণ আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী। কোন এক এলাকার হিন্দুদের অপরাধে এই এলাকার হিন্দুদেরকে জুলুম করা যায় না। কিন্তু যেটা মূর্তি নির্মাণ হচ্ছে রংপুরে, এটার উদ্দেশ্য খুব খারাপ। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে? প্রশাসন বাধা দেয় নাই কেন? এটা আমাদের প্রশ্ন। আগেই তো বাধা দেওয়া দরকার ছিল। তারপর তাদের মূর্তি তাদের মন্দিরে থাকবে। মূর্তি যদি এত বড় বানায় যে মুসলমানের চোখ যায়, এদিকে মুসলমানের অধিকার খর্ব হয় না? কথা বলে না, কারণ মূর্তিকে মুসলমান নাপাক মনে করে। কি মনে করে? অতএব তাদের ধর্মীয় অধিকার রক্ষা করতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা এই বাংলাদেশকে সৃষ্টি করেছে, তাদের অধিকারকে খর্ব করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এখানে একটা চক্রান্ত হচ্ছে কি আপনারা জানেন না? এটা একটা রাজনৈতিক চক্রান্ত ভারতের। এই জন্য মূর্তিটা নির্মাণ করছে। এটা হচ্ছে চিকেন নেক আছে, আপনারা জানেন? চিকেন নেক খুব সরু একটা পথ, ভারতের মূল ভূখণ্ডের সাথে 7টা রাজ্য সে চিকেন নেক বা সরু পথ ওইটার সাথে সংযুক্ত, 7 সিস্টার বলে যে। তো ওই চিকেন নেককে যদি কোনোভাবে কেটে দেওয়া যায়, তাহলে ভারত থেকে 7টা রাজ্য ছিন্ন হয়ে যাবে। এই ভয় থেকে এই হিন্দুত্ববাদী ভারত সরকার চিন্তা করতেছে চিকেন নেককে প্রশস্ত করতে হবে। এখন চিকেন নেককে প্রশস্ত করতে গেলে রংপুর দখল করতে হবে। নওজুবিল্লাহ বলেন। এখন রংপুর দখল করতে গেলে ক্ষেত্র তৈরি করতে হবে না? তো সবচেয়ে বড় মূর্তি একটা সেখানে বানাইছে। তারপর তাদের প্ল্যান হচ্ছে সারা দেশ থেকে হিন্দুদেরকে সেখানে নিয়ে যাবে, হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দেখাবে। তারপর এক সময় ওই এলাকার হিন্দুরা স্বাধীনতার দাবি করবে। নওজুবিল্লাহ বলেন। সিকিম নামে একটা রাষ্ট্র ছিল, জানেন? সিকিম একটা স্বাধীন রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রটাকে ভারত দখল করছে। ওখানে একজন মুখ্যমন্ত্রী ছিল লেন্দুব দর্জি। কি নাম? এই লেন্দুব দর্জি ছিল রয়ের এজেন্ট। একদিনে ত্রাস করে লেন্দুব দর্জি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছে। একটা দেশ স্বাধীনতা হারাইছে। তো ওদের চক্রান্ত হচ্ছে রংপুরে মূর্তি নির্মাণ করবে, হিন্দুদের সাংস্কৃতিক চর্চা বাড়াবে, হিন্দু সংখ্যা বাড়াবে, নির্বাচনে তারা জিতে যাবে, কোনো এক সময় তারা স্বাধীনতার দাবি করবে, ভারত তখন হস্তক্ষেপ করবে। সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ চেয়েছিলেন তা পুরোটা তিনি পাননি। বলা ভালো, ওই ইংরেজ এবং মুসলিম লীগ মিলে তা হতে দেয়নি। সে সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিকল্পনা এবং পরবর্তীতে র্যাডক্লিফ লাইনের চূড়ান্ত সীমানা নির্ধারণের পর যে সমস্ত এলাকা এই পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হয়েছিল, তার মধ্যে ছিল কলকাতা, অবিভক্ত 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, অবিভক্ত মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বীরভূম, অবিভক্ত দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা। 1947 সালের অগাস্টে দেশভাগের সময় পশ্চিমবঙ্গের মানচিত্রটি এই 14টি জেলা নিয়েই গঠিত হয়েছিল। পরবর্তীতে 1949 সালে দেশীয় রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে জায়গা চেয়েছিলেন তা কিন্তু পুরোটা তিনি সে সময় পাননি। যেমন খুলনা, হিন্দু গরিষ্ঠ হওয়া সত্ত্বেও খুলনাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। বলা ভালো, ভৌগোলিক অবস্থান এবং কলকাতা বন্দরকে বাঁচাতে গঙ্গার তীরবর্তী মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করার পরিবর্তে সেদিন ওই খুলনাকে ছেড়ে দিতে হয়েছিল।
এছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পার্বত্য চট্টগ্রামকেও পশ্চিমবঙ্গে চেয়েছিলেন, কিন্তু তা দেওয়া হয়নি। আবার দিনাজপুর এবং মালদা পুরোটাই চেয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং হিন্দু মহাসভা। তো আপনি হিন্দু অথবা মুসলমান হন, আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত বলে যাবেন।